আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স বন্ধুরা, আজকে আলোচনা করব বেঙ্গলিন টাইগার হামজা চৌধুরীর দল এবং বাংলার বাঘানি ঋতুপর্ণাদের দলের শক্তিমত্তা নিয়ে। বাংলাদেশের মেন্স এবং উইমেন্স ফুটবল টিম শক্তি ও বাস্তবতার বিচারে কে এগিয়ে, তথ্য আর মাঠের চিত্র সামনে রেখে আজ আমরা বিচার করব কে আসলে দেশের ফুটবলের ভবিষ্যৎ। প্রথমে চলুন ফিরে যাই ইতিহাসের পাতায়। বাংলাদেশ ফুটবল ইতিহাসে মাত্র দুইবার অংশগ্রহণ করেছিল এশিয়ান কাপে। পুরুষ দল 1980 সালে কুয়েতের মাঠে খেলেছিল। তারপর কেটে গেছে প্রায় অর্ধ শতাব্দী। একে একে 46 বছর কেটে গেলেও আমরা সেই মঞ্চে ফিরতে পারিনি, কিন্তু ঠিক তখনই অন্ধকারের ভেতর জন্ম নিয়েছে আলোর এক নতুন দীপ্তি। আজ সেই স্বপ্নের দরজায় প্রথমবারের মতো পা রাখতে চলছে বাংলার বাঘিনীরা। কে সেরা সেটা বোঝার জন্য পরিসংখ্যান, জয় হার, ড্র নিয়ে তুলনা করতে হবে। ছেলেদের লাস্ট 15 ম্যাচের পরিসংখ্যান যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে দেখবেন বাংলাদেশ ন্যাশনাল টিম 15টি ম্যাচে 4টি ম্যাচে জিতেছে, 8টি ম্যাচে হেরেছে এবং 3টি ম্যাচ করেছে ড্র। এই 15 ম্যাচে তারা গোল করেছে 10টি এবং গোল হজম করেছে 27টি। এই থেকে বোঝাই যায় বাংলাদেশের ছেলেদল কতটা বীরত্বপূর্ণ এবং কতটা শক্তিশালী। বাংলাদেশ মালদ্বীপ ও ভুটানের সাথে 4টি ম্যাচে জয় পেয়েছে, তার মানে বেশি একটা শক্তিশালী দলকে হারিয়েছে সেটা বলার সুযোগ রাখে না। এবং বাংলাদেশ যে 3টি ম্যাচ ড্র করেছে সেখানে প্রতিপক্ষ ছিল মালদ্বীপ, ইন্ডিয়া এবং নেপালের মতো সহজ দল। অন্যদিকে বাংলাদেশ যে 8টি ম্যাচে হেরেছে সেখানে গোলের বন্যা বয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ 7-0 গোলের ব্যবধানে মাঠ ছেড়েছে এবং প্যালেস্টাইনের বিপক্ষে তারা 5-0 গোলে হেরেছে এবং নেপালের বিপক্ষে তারা 4-0 গোলে মাঠ থেকে বিদায় নিয়েছে। বাকি ম্যাচগুলো খুব কম ব্যবধানে হেরেছে, বিশেষ করে 2-3 গোলের ব্যবধানে তারা মাঠ ছেড়েছে। অন্যদিকে নারী দল তারা এশিয়ার বাছাই পর্বে 3 ম্যাচে অংশগ্রহণ করে 3টাই জিতেছে। প্রথম ম্যাচে বাহরাইনকে 7 গোলের লজ্জা দেওয়ার পর শেষ ম্যাচেও তারা 7 গোলের জয় ছিনিয়ে নিয়েছে। সেকেন্ড ম্যাচে হুশ শক্তিশালী মায়ানমারকে 2-1 গোলে হারায় ঋতুপর্ণার দল। 3 ম্যাচে 3টাই জিতে শীর্ষে থেকে 15 পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করলো মেয়েরা। টুর্নামেন্টে বাহরাইন ও মায়ানমার দুই দলই ফিফা র্যাঙ্কিং এ এগিয়ে ছিল বাঘিনীদের থেকে। তবে সবাইকে ছাপিয়ে গ্রুপ সেরা হয়ে এশিয়া কাপের মঞ্চে পৌঁছালো বাংলাদেশ। 3 ম্যাচে গোল হজম করেছে মাত্র 1টি, অন্যদিকে গোল করেছে 16টি। তাদের সবচেয়ে বড় জয় হলো 7-0 গোলের। শুধু একবার নয়, 3 ম্যাচে তারা 2টি এই বড় জয় অর্জন করেছে। এই দুই দলের চ্যালেঞ্জে আসলে নারীরা এগিয়ে আছে, এখানে বিন্দু মাত্র সন্দেহ নেই। তবে আজকে আমি প্লেয়ার নিয়ে বলবো না, আমি কথা বলতে চাই কোচ কাবরেরো এবং নারী দলের কোচ পিটার বাটলারকে নিয়ে। যে পিটার বাটলার কিছুদিন আগেও দারুণ এক সিনারিওতে ছিলেন। সাবিনা থেকে শুরু করে দেশের সিনিয়র ফুটবলাররাও রীতিমতো বিদ্রোহ করেছিলেন এবং বাটলারের বিরুদ্ধে এত অভিযোগ তুলেছিলেন যে ফার্স্ট লুকে মনে হচ্ছিল এই ইংলিশ কোচ এত কড়া শাসনে নারী ফুটবলারকে রেখেছিলেন যে তার কাছে আমরা মুক্তি পেতে চেয়েছিলাম, কারণ তিনি তার অনেকগুলো সিনিয়র প্লেয়ারদের বাদ দিয়ে মাত্র 13 জন ফুটবলারকে নিয়ে নতুন যাত্রা শুরু করেছিলেন। কোনো প্রকার প্রেস কনফারেশন, আলোচনা সমালোচনায় কান না দিয়ে যারা তার কঠিন রুল এবং টেকটিক্সে বাধ্য থাকবে তাদের নিয়ে তিনি কাজ শুরু করেন এবং অধিকাংশ নতুন ও তরুণদের মিছিলে তিনি দল সাজিয়েছেন। সেটা কেমন তা বর্তমানে আমরা সবাই প্রমাণ দেখতে পাচ্ছি। এবং তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে একটা কোচ যদি ঠিক থাকেন, যদি বাকি প্লেয়াররা যতই শক্তিশালী বা বড় মাপের হোক না কেন, তিনি সে ডিসিপ্লিন এবং মানদণ্ড দিয়ে ট্রেনিং করাতে পারেন, কঠোর নিয়মের আওতায় আনতে পারেন এবং এদের দ্বারাই সবকিছু অর্জন করতে পারেন। তার প্রমাণ বর্তমান বাংলাদেশ নারী দল করে দেখিয়েছে। পিটার বাটলার বনাম নারী দলের যুদ্ধে পিটার বাটলার জয়ী হয়েছেন। তিনি আবারও প্রমাণ করেছেন একজন কোচের কাছে যদি টেকটিক্স থাকে, দক্ষতা থাকে, তার ফিউচার নিয়ে একটা ভিশন থাকে, তখন তিনি নতুন করে একটা দল তৈরি করেও আগের চাইতেও বেটার রেজাল্ট আনতে পারেন। এখন কেন এই কথাগুলো বলছি? হাবের ও কাবরেরোকে নিয়ে আমরা লম্বা সময় ধরে একটা আলোচনা করছি। আসলে কাবরেরো বাংলাদেশ পুরুষ দলটাতে কতটা এফোর্ট দিচ্ছেন, আরো বেশি এফোর্ট দেওয়ার সুযোগ আছে কিনা, ঘরোয়া লিগে তিনি যথেষ্ট ম্যাচ দেখছেন কিনা, জাতীয় দলের প্লেয়ার বাছাই নিয়ে তিনি সিন্ডিকেটের কালো থাবা থেকে নিজেদের দূরে রাখতে পারছেন কিনা, তিনি সিলেকশনগুলো পারফেক্টলি করতে পারছেন কিনা, জাতীয় দলের কোচিং প্যানেলের ত্রুটিগুলো তিনি দেখতে পাচ্ছেন কিনা, বাংলাদেশের ঘরোয়া লিগের কোনো একটা ক্লাবের প্রতি বেশি প্রেম দেখাচ্ছেন কিনা। এখন আমরা পিটার বাটলার এবং কাবরেরোকে যদি পাশাপাশি রাখি, কাবরেরো থেকে এখানে বাটলার ভিশনারির দিক থেকে বেটার
এক্সাম্পল সেট করেছেন। বাংলাদেশের এত প্রবাসী ফুটবলার দিয়েও কামব্যাক করার সুযোগ আছে কিনা সেটা আমার জানা নেই। এই সিচুয়েশনে বাংলাদেশে এমন একজন কোচ দরকার যিনি তার ভিশনটা সেট করবেন, তিনি প্রবাসীদের কাজে লাগাবেন, যিনি প্লেয়ার সিলেকশন সিন্ডিকেট থেকে দূরে থাকবেন, তিনি সকল প্রতিবন্ধকতা ও সমালোচনাগুলোকে এক পাশে রেখে দিয়ে নিজের ট্যালেন্টের উপর আস্থা রাখবেন। আর এই কাজগুলো পিটার বাটলার করে দেখাইছেন, বাট এখনো ব্যর্থ এই কোচ কাবরেরো। পরিশেষে বলতে চাই, কোচ কাবরেরোকে শিক্ষা গ্রহণ করতে হবে পিটার বাটলার থেকে, যে পিটার বাটলার অনেক স্বল্পতা, অনেক সমস্যা এবং অনেক ত্রুটির মধ্য দিয়ে এই নারী দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন এবং সাফল্যের পথে হাঁটছেন। অন্যদিকে কোচ কাবরেরোর কাছে বিশ্বমানের তারকা থাকা সত্ত্বেও, হামজা চৌধুরী, সামিদ শমীর মতো তারকা থাকার পরেও তিনি দল থেকে জয় বের করতে পারছেন না। এই দিক থেকে বলা যায় কাবরেরো এই পিটার বাটলার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, বাংলাদেশের সমস্যাটা আসলে কোথায়, কোন দিক থেকে উন্নতি আনা যায়, আপনার সুযোগ্য মতামতের আশায় রইলাম। কমেন্টে আপনি সুন্দরভাবে জানিয়ে দিবেন বাংলাদেশ কোন পথে হাঁটলে বাংলাদেশের ফুটবলে নতুন সূর্য উদিত হবে এবং বাংলাদেশ সফলতা বয়ে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।